ম্যানুফ্যাকচারিং যত শক্তিশালী, তার হলো গিয়ে যে টেকনোলজি তত শক্তিশালী, তার সামরিক ভিত্তি। আলোচনার বিষয় এই যে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে, তাদের আধিপত্যের বিরুদ্ধে লড়তে গেলে আমাদের কোন কোন জিনিস কাজে আসতে পারে। আচ্ছা, আমি যে প্রসঙ্গটা বলতে চাইবো সেটা হলো পশ্চিমা আধিপত্যবাদ, যেটা বিগত 300 বছর ধরে চলছে বিশ্বে। আস্তে আস্তে সেটা ক্ষয় হচ্ছে, কিন্তু চলেছে এতদিন। এর বিরুদ্ধে আমরা দুটো, মানে বর্তমানে যে মতাদর্শকে দেখি এর বিরুদ্ধে কাজ করছে, একটা হলো মার্ক্সবাদ আর একটা হলো আপনার হলো ইসলাম। আমি মনে করি অর্থনীতিতে মার্ক্সবাদ অপ্রতিরোধ্য, সমাজনীতিতে ইসলাম অপ্রতিরোধ্য। এবং এই এই দুটো জায়গাতেই মূলত পশ্চিমা যে শক্তি, বিশেষ করে আমেরিকা হয়। কেন হঠাৎ কেন মনে হলো যে অর্থনীতিতে মার্ক্সবাদ আর সমাজনীতিতে ইসলাম? আচ্ছা, এই প্রসঙ্গে বলি যে আমরা এটা দেখেছি যে বিগত 100 বছরে আমরা দেখেছি যে তিনটে সুপার পাওয়ারের উদয় হয়েছে। তার মধ্যে একটা আমেরিকা, একটা সোভিয়েত রাশিয়া, এখন রাশিয়া, আর একটা হলো চীন। এর মধ্যে সোভিয়েত রাশিয়া এবং চীনের উত্থান কিন্তু মার্ক্সবাদের হাত ধরে হয়েছে। এবার সুপার পাওয়ার হওয়ার একটা প্রাইমারি ক্রাইটেরিয়া কিন্তু হলো তোমার উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করা। যার উৎপাদন ব্যবস্থা যত শক্তিশালী, যার ম্যানুফ্যাকচারিং যত শক্তিশালী, তার হলো গিয়ে যে টেকনোলজি তত শক্তিশালী, তার সামরিক ভিত্তিও তত শক্তিশালী। তো সুতরাং আমরা এটা বলতে পারি যে মার্ক্সবাদ অবশ্যই অর্থনৈতিকভাবে খুব কার্যকর বলেই আমরা দুটো সুপার পাওয়ার উপহার মার্ক্সবাদ দিতে পেরেছে। অন্যদিকে যেটাকে আমরা ক্যাপিটালিস্ট ডেমোক্রেসি বলি, ওরা কিন্তু মানে আধুনিক যে ক্যাপিটালিস্ট ডেমোক্রেসি, যেখানে কিনা সবাই ভোট দিতে পারে, এই ফরম্যাটে প্রায় পৃথিবীর কোনো দেশে কিন্তু উন্নতি করতে পারেনি। আর যে দেশগুলো অলরেডি উন্নত তারা কিন্তু এই ফরম্যাটে আগে ছিল না। এখানে কি হতো, প্রথমে কিন্তু যারা কেবলমাত্র বড় লোক, যারা কিনা ট্যাক্স দেয়, ওরাই শুধু ভোট দিতে পারে। তারপর একটা সময় হলো যখন কিনা মিডিল ক্লাস, যারা অল্প ট্যাক্স দেয়, তারা ভোট দিতে পারে। তারপর একটা সময় এলো যারা কিনা শ্রমিক, তারাও ভোট দিতে পারে, কারণ সেটা প্রমাণিত হলো। এটা এইটা প্রমাণ করার ক্ষেত্রে কার্ল মার্কসের অবদান আছে, যে শ্রমিকরা যদিও কোনো ট্যাক্স দেয় না, কিন্তু তারা যদি কাজ না করে তাহলে কিন্তু মালিক পক্ষ মুনাফা করতে পারবে না, এবং তাহলে যে ট্যাক্সও দিতে পারবে না। অতএব ইনডিরেক্টলি শ্রমিকেরও অবদান আছে উৎপাদনে। মানে উৎপাদনে তোমার যত, মানে তুমি যদি কার্যকর হও তাহলেই তোমার কিন্তু যে ভোটাধিকার এবং যে ভোটের ধারাবার অধিকার দুটো থাকবে। এই সিস্টেমটা আগে ছিল, কিন্তু সেই সিস্টেমটা আস্তে আস্তে শেষ হয়ে গেল যখন কিনা যে নারীদেরও ভোটাধিকার দেওয়া। আগে নারীদের ভোটাধিকার ছিল না, 1918 সালে প্রথম ইংল্যান্ডে, 1921 সালে ইউএসএ তে মেয়েদেরকে ভোটাধিকার দেওয়া হয়, অ্যাডাল্ট নারীকে। এবং এই সময় থেকে কিন্তু এই যে উৎপাদন করলে তাহলে ভোটাধিকার পাবে, এই জিনিসটা ভেঙে যায়। এবং আমাদের মতো দেশগুলো যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীন হয়েছে, এই দেশগুলোতে প্রথম থেকে এই সিস্টেমটা এসছে। এবং এই সিস্টেমটা একেবারে অকার্যকর সিস্টেম। এখানে যেটা হয় যে সবই সমান দর হয়, মুড়ি মুড়কির এক দর হয়। যে হয়তো মদো মাতাল, ওরও একটা ভোট। যে হয়তো চিন্তা করতে পারে, শিক্ষিত, ওরও একটা ভোট। তো ন্যাচারালি ভুলভাল পথে চলে যায়। এবং এর আরেকটা খারাপ দিক হলো, যেটা কিনা বহুদিন আগে প্লেটো সেটা মূলত যে লিখে গেছে, সেটা হলো যারা কিনা পয়সা লালক, তারা কিন্তু তার পয়সা দিয়ে প্রচুর পরিমাণে যে ভোট কিনে তারা কিন্তু ইলেকশন জিতে যেতে পারে। যেটা আমাদের দেশে হয়, যে কারণে আমাদের রাজনীতিবিদরা বড় বড় ব্যবসায়ীদের হাতে পুতুল। এছাড়াও অজস্র মিথ্যা কথা বলা, বিভিন্ন কমিউনাল ইমোশন ব্যবহার করা, এই জিনিসগুলো তো আছে, যেগুলো সমাজে নানা ধরনের যে ডিভিশন নিয়ে আনে। কারো ভোট ব্যাংক থাকলে তাকে অহেতুক হলো গিয়ে নানা ধরনের জিনিস দেওয়া, যেটা কিনা তার হয়তো যোগ্যতার ঊর্ধ্বে উঠে তাকে দিয়ে দেওয়া হয়। ধরা যাক যে নারীবাদের জন্য আমরা জানি যে নারী ভোট ব্যাংকের জন্য নারীকে এক্সট্রা অনেক জিনিস দেওয়া হয়, যদিও নারীর কিন্তু সে অর্থে কোনো কন্ট্রিবিউশন নেই। সামাজিক উৎপাদনে নেই। অথচ পুরুষকে দেওয়া হচ্ছে না, কারণ পুরুষ একটা ভোট ব্যাংক হতে পারছে। এবারে এই যে জিনিসগুলোর জন্য কিন্তু সমাজটা কি হয়, ঠিক মতো এগোতে পারে না। কারণ তুমি যদি যে কাজ করে তাকে তুমি যদি ঠিক মতো ইনসেন্টিভ না দাও, তাহলে সে কেন এগুলো এগোতে পারে না। কিন্তু অন্যদিকে আমি যেটা মনে করি যে মার্ক্সবাদ যে কারণে উৎপাদনে এতটা সফল, সেটা হলো তারা এটা বিশ্বাস করে যে, প্রথম কথা যে সামাজিক তোমার যে উৎপাদন ব্যবস্থাটা কখনোই একদল বড় বড় পুঁজিপতিদের হাতে যাতে না থাকে।
বড় বড় পুঁজিপতিরা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু তাদের হাতে যাতে কোনো ধরনের পলিটিক্যাল পাওয়ারটা না থাকে। না থাকে। পলিটিক্যাল পাওয়ারটাকে যে না রাখার একটা উপায় হলো যে যারা কিনা তোমার হলো শ্রমজীবী মানুষ, এরা যাতে ইউনাইটেড হয়ে একটা পলিটিক্যাল পার্টিকে পাওয়ারে রেখে দেয় এবং সে পলিটিক্যাল পার্টিরই পলিটিক্যাল পাওয়ারটা থাকে এবং তার যে সুনির্দিষ্ট নির্দেশে যদি অর্থনীতিটা চলে। এবারে এটা এক্সট্রিম একটা রূপ আছে যে সেখানে কোনো পুঁজিপতি থাকবে না, যেটা কিনা সোভিয়েত ইউনিয়নে ছিল, যেখানে সবকিছুই কিনা যে এই পলিটিক্যাল পার্টিটার নেতৃত্বে যে রাষ্ট্রটা আছে সেই রাষ্ট্রটা পুরোটা পরিচালনা করবে অর্থনীতি। আর অন্যদিকে আরেকটা আছে যেটা বর্তমান চীনে, সেটা হলো ইনফ্রাস্ট্রাকচারাল, যেগুলো কোর শিল্প পরিষেবা, সেগুলো পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ করে এই কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত যে রাষ্ট্র। আর অন্যদিকে যেগুলো কিনা কনজিউমার গুডস, লাক্সারি গুডস, সেখানে এরা পুঁজিপতিদের এলাকা। আচ্ছা। এর ফলে যেটা হয়, যেহেতু কোর আর ইনফ্রাস্ট্রাকচারটা রাষ্ট্রের হাতে থাকে, ফলে পুঁজিপতিরা কখনোই মানে হাতছাড়া হয় না, তারা কখনোই খুব বেশি পরিমাণে যে নিয়ন্ত্রকের ভূমিকা আসতে পারে না। ধরা যাক যে ব্যাংক, চীনে ব্যাংকগুলো সবকটা ব্যাংকই রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এবার বড় বড় পুঁজিপতিদের তো ব্যাংক থেকেই তো ঋণ নিয়ে বড় বড় কাজ করতে হয়। একদম। তো সুতরাং কোনো পুঁজিপতি কখনোই মানে সরকারকে ডমিনেট করতে পারবে না, রাষ্ট্রকে ডমিনেট করতে পারবে না, যেটা আমাদের এখানে আমরা দেখি আদানি, আম্বানি, এরা করে থাকে। এসবিআই এর থেকেই প্রচুর টাকা লোন নিয়ে সে লোন ফেরত দেয় না। এবং আমাদের সরকার, বিজেপি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, এগুলোর বিরুদ্ধে বলতে থাকে। তাদের ওই টাকা নিয়ে তারা আবার ভোট করছে, তারা অংশ পাচ্ছে। চীন এটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ওকে টাকা দিচ্ছে, ও যদি নিয়ন্ত্রণ করতে যায় তাহলে ওকে আর পরের বার টাকা দেবেন অন্য। এছাড়াও আরো নিয়ম আছে। ধরা যাক একটা কোম্পানি যদি বড় হয়ে যায়, আর যে বোর্ড অফ ডিরেক্টরস এ কমিউনিস্ট পার্টির যে লোক থাকে, এইভাবে ম্যানেজ করা হয়। এবং এটা আমি মনে করি এখন অব্দি মোস্ট এফিসিয়েন্ট সিস্টেম, যেহেতু চীন উৎপাদনের প্রাণকেন্দ্র বিশ্বে, চীনের সিস্টেমটা এখন উৎপাদনে সবাই অনুকরণ করবে, যেটা যখন প্রাণকেন্দ্র তখন সেটাই অনুকরণীয়। তো সেই সিস্টেমটা হলো যে ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, যেমন ব্যাংক, যেমন হেলথ, এডুকেশন, তারপর হলো গিয়ে যে নানা ধরনের যে তোমার যে ব্রিজ, রাস্তা, এটসেট্রা, তারপর যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, এগুলো সব রাষ্ট্রায়ত্ত রাখো। কম্পিটিশন রাখো রাষ্ট্রায়ত্ত কোম্পানির মধ্যে, কিন্তু রাষ্ট্রায়ত্ত রাখো। আর অন্যদিকে তোমার হলো কনজিউমার গুডস যে সেক্টর, ধরা যাক যে নারীর প্রসাধনী, পুরুষের প্রসাধনী ইত্যাদির মধ্যে তুমি হলো এগুলো পুঁজিপতিদের কম্পিট করতে অ্যালাউ করো। দেখো কোনো পুঁজিপতি যেন কোনো ধরনের যে মনোপলি তৈরি করতে না পারে। না পারে। এইভাবে তুমি জিনিসটাকে চালাও, এটাই এখন অব্দি বেস্ট মডেল বলে আমি অর্থনীতিতে মনে করি। কিন্তু এই মডেলটার একটা সমস্যা আছে। সমস্যা হলো, সেটা হলো উৎপাদনে নয়, সেটা হলো এই যে উৎপাদন ব্যবস্থাতে, আচ্ছা উৎপাদন ব্যবস্থাতে কিন্তু মেয়েদের সরাসরি নিয়ে আনার কথাও কিন্তু মার্কসিস্ট লেনিনিস্টরাই বলেছে। কার্ল মার্কস এর বিরুদ্ধে বলেছে, কারণ তাতে শ্রমিকের সংখ্যা বেড়ে যায়, শ্রমিকের বার্গেনিং পাওয়ার কমে যায়। মানে মেয়েরা যদি শ্রমবাজারে ঢোকে তাহলে শ্রমিক সংখ্যা বেড়ে গেল, মালিকের বার্গেনিং পাওয়ারটা বেড়ে গেল, শ্রমিকের কমে গেল। সুতরাং কার্ল মার্কস অ্যাকচুয়ালি এর বিরুদ্ধে ছিল। কিন্তু আমরা যদি কিনা যে লেনিনের লেখায় পড়ি, সে বলেছে যে এখানে শ্রমিক মালিকের থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো যে পশ্চিমের দেশগুলো এগিয়ে গেছে, অন্য দেশগুলো পিছিয়ে আছে। সুতরাং এই অন্য দেশগুলো যদি দ্রুত শিল্পায়ন করতে হয় তাহলে মেয়েদেরকেও নিয়ে আসতে হবে শ্রম। তো এই বলেই মূলত মার্ক্সবাদী লেনিনের সময় থেকে মেয়েদেরকে মানে উৎপাদনে নিয়ে আসে, শ্রমবাজারে নিয়ে আসে। এবং এর ফলে যে আনডাউটেডলি আমরা অস্বীকার তো করতে পারি না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী বিপুলভাবে এগিয়েছে উৎপাদন। কিন্তু এই যে মেয়েদেরকে তুমি উৎপাদনে ঢোকাচ্ছ, এর ফলে যেটা হচ্ছে যে সে কিন্তু আর যে জন্ম দেওয়ার প্রবণতাটা কমিয়ে দিচ্ছে। এবার এটাকেও বলতেই পারে যে একটা সময় ছিল যখন অনেক শিশুর জন্ম দিতে হতো, কারণ প্রচুর সন্তানের কিন্তু যে মৃত্যু হতো জন্মের পর, কারণ তখন পর্যাপ্ত ওষুধপত্র ছিল। কিন্তু আস্তে আস্তে ওষুধপত্র অনেক বাড়ে এবং রিলেটিভলি অনেক বেশি সন্তান কিন্তু বেঁচে থাকতে পারে। ফলে আগের মতো আর উচ্চ জন্মহার রাখার আর প্রয়োজনীয়তা নেই। এটা একটা কারণ যে মেয়েদেরকে শ্রমবাজারে ঢোকানো যায় বলে মনে করা হতো। কিন্তু এটার একটা আরো সাইড এফেক্ট হলো, সেটা যে কমে যাচ্ছে তা না, এটা রীতিমতো যে রিপ্লেসমেন্ট রেট থেকে কমে যাচ্ছে। মানে পপুলেশন ফল করছে, পপুলেশনটা স্টেবলও থাকছে। কেন ফল করছে? কারণ মেয়েরা যখন শ্রমবাজারে যাচ্ছে, সে কাজ করে অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছে। সে কিন্তু তার বাবা অথবা স্বামী যার কথা শুনে সে আগে চলতে বাধ্য ছিল, কারণ তার উপর তার অর্থনৈতিক ডিপেন্ডেন্স ছিল, সেটা আর থাকছে না। তো কাজে কাজে তখন যেটা হচ্ছে যে এই যে নারী, সে তার শ্রমবাজারে গিয়ে আস্তে আস্তে অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছে এবং তারপরে একটা সময় আসছে যখন সে যৌন স্বাধীনতা চাইছে। অর্থাৎ সে বলতে চাইছে আমি আমার
ফ্লেশ ফার্স্ট দেখিয়ে আমি যদি প্রমোশন পেতে চাই আমি পাবো, আমি আমি অন্যকে আউট কম্পিট করে দেবো। এই জিনিসগুলো আস্তে আস্তে গড়ে ওঠে এবং আমরা দেখেছি যে এর ফলে যেটা হয় যে মেয়েদের মধ্যে যে বিয়ে করার প্রবণতাও চলে যায়, ছেলেদের কাছেও সেক্স পাওয়াটা কস্টলি হয়। একদম কারণ মেয়েরা বলছে আমি ইনকাম করি, আমি তোমার সঙ্গে থাকবো। তো সুতরাং বিয়ে করা কঠিন হয়ে যায় ছেলেদের পক্ষে, বিয়ে শাদী হওয়া বন্ধ হয় এবং বাচ্চা কাচ্চা হওয়া অত্যন্ত কমে যায়। এটা আমেরিকাতেও সত্যি, এটা চীনেও সত্যি। একদম সুতরাং মার্ক্সবাদ কিন্তু রিপ্রোডাকশন কিভাবে হবে সেটা সামলাতে, এই জায়গায় আমি মনে করি এই জন্য পরিবার বা সমাজের ক্ষেত্রে ইসলাম অনেকটা বেশি রিলেটিভলি একটা কার্যকর ভূমিকা পালন করছে। কেন করেছে? আমরা যদি ইরানে দেখি, মেয়েরা সেখানে অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছে। ইরানে কিন্তু ইসলামিক গভর্নমেন্ট আসার পরেই অনেক বেশি পরিমাণে মেয়েদের উচ্চশিক্ষিত করে ইঞ্জিনিয়ার, ডাক্তার বানানো হচ্ছে। এবং তারই পরিণতিতে আজ ইরানের এত উন্নত মিসাইল ড্রোন আছে। এটা একটা তো কারণ যে তুমি যে ট্যালেন্ট পুলটাকে বাড়াতে পারছো। একদম এবারে কিন্তু সেখানে হলো যে হিজাবের মানে হিজাবকে জোর করে হলেও সেটা ম্যান্ডেটারি করে নারীকে কিন্তু যৌন স্বাধীনতাটা দেওয়া হচ্ছে না, এবং যার কারণে রিপ্রোডাকশনটা ঠিকই গেছে। যার কারণে কিন্তু রিপ্রোডাকশন হওয়ার সম্ভাবনাটা অ্যাটলিস্ট বেশি। ইরানেও অনেকটা ফল করেছে, কিন্তু বেশি আছে, অপেক্ষাকৃত বেশি, কারণ সেখানে মেয়েদের বলে দেওয়া হয়েছে তোমার যৌন স্বাধীনতা নাই, তোমার অর্থনৈতিক স্বাধীনতা থাকতে পারে, কিন্তু তুমি তোমার হলো ফ্ল্যাশ পার্টস দেখিয়ে নিজেকে আকর্ষণীয় করে তুমি শ্রমবাজারে কোনো বেনিফিট পেতে পারো না। এই জিনিসটা সে বলতে চেয়েছে। এছাড়া আফগানিস্তানে আরেকটি ফর্ম আমরা দেখেছি, যেখানে আমরা দেখেছি যে মেয়েদেরকে ক্লাস 5 এর বেশি পড়াশোনা করা নিষিদ্ধ করেছে, কারণ তারা মনে করে যে মেয়েদেরকে এখন অব্দি বাচ্চা কাচ্চা দেওয়ার জন্য নিয়োজিত একটা রাখতে হবে। প্রবণতা তারা হ্যাঁ, রাখতে হবে, তাদেরকে শ্রমবাজারে আনার কোনো প্রয়োজনীয়তা নাই। এখন আমি যদি দুটো এক্সট্রিমকে বাদ দিই, মানে সোভিয়েটের যে মডেলটা উৎপাদনে সবকিছু রাষ্ট্রায়ত্ত, কোনো পুঁজিপতির দরকার নেই, এটা বাদ দিয়ে আমি যদি চীনকে নিই, ইনফ্রাস্ট্রাকচারটা রাষ্ট্রের হাতে থাকবে, আর আর হলো কনজিউমারটা প্রাইভেট কিছু পুঁজিপতির হাতে থাক, মানে ওরা নিয়ন্ত্রিত থাক। আর অন্যদিকে ইসলামিক মডেলটা নাও, আফগানিস্তান এক্সট্রিম মডেল, ক্লাস 5 এর বেশি পড়াশোনা করার দরকার নেই। অন্যদিকে ইরান একটা মিড মডেল, যেটা কিনা মেয়েদের পড়াশোনা করাচ্ছে কিন্তু যৌন স্বাধীনতাটা দিচ্ছে না। আমি মনে করি ইরান আর যে চীনের যে মডেলটাই অপেক্ষাকৃত বেস্ট হবে, এবং এই দুটোর যদি কম্বিনেশন করা যায় তাহলে অবশ্যই আদর্শ সমাজ বানানো যায়। কারণ আমরা জানি চীন এখনো অব্দি রিপ্রোডাকশন কিভাবে করবে সেটা সলভ করতে পারেনি। চীন যেটা যেটা ইসলাম পারবে, হ্যাঁ, সেই জন্য যেটা ইরান অপেক্ষাকৃত পেরেছে। আবার ইরানে কিন্তু অয়েল আছে, কিন্তু ইরানে যে প্রচুর ইন্ডাস্ট্রি আছে তা নয়। সুতরাং অধিকাংশ দেশে কিন্তু অয়েল নেই, একদম তো সুতরাং তাকে তো চীনের মতো করে ইন্ডাস্ট্রি করতে হবে। সুতরাং আমি মনে করি এই দুটোর যদি কম্বিনেশন করা যায় তাহলে আমার মনে হয় আপাতত এই মুহূর্তে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। তা না হলে আগামী দিনে এই যে লো বার্থ ক্রাইসিস ভয়ঙ্কর দিকে যাবে, আর আমরা একদমই উৎপাদন করতে শিখি না, এই অবস্থাও কিন্তু ভয়ঙ্কর খারাপ।